আজ সবার নজর, গোটা দেশের নজর সুপ্রিম কোর্টে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পৌঁছে গিয়েছেন। আর তিনি কি সওয়াল করবেন কালো কোট পরে, এই জল্পনা প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। তিনি সুপ্রিম কোর্টে হাজির হয়ে গিয়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, লাগাতার প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন সেই ছবি। জ্যোতির্ময়, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শুনানির সম্ভাবনা রয়েছে। কি খবর পাচ্ছ, কত সময় লাগবে এই শুনানি শুরু হতে? দেখো, এই মুহূর্তে আইটেম নাম্বার 1-এ শুনানি চলছে এবং সুপ্রিম কোর্টের যে সিকুয়েন্স, অর্থাৎ এক্ষেত্রে সিকুয়েন্স কিছুটা আলাদা হয়। নিয়ম অনুযায়ী আইটেম নাম্বার 37 তা একেবারে ক্রমানুসারে হওয়ার কথা, সেক্ষেত্রে আরও বেশি কিছুটা সময় লাগার কথা ছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের যে সিকোয়েন্স, সেই অনুযায়ী 1 নম্বর আইটেম থেকে 5 নম্বর আইটেম পর্যন্ত প্রথমে শুনানি হবে। 5 নম্বর আইটেমের পরে আইটেম নাম্বার 35-এ শুনানি হবে, আর তারপরে 36 থেকে শুরু হবে মামলার শুনানি। অর্থাৎ এই 36 থেকেই রয়েছে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। সেই 36 নাম্বার হচ্ছে জয় গোস্বামীর মামলা এবং তারপরেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা 37। অর্থাৎ কিছুক্ষণের অপেক্ষা, 1 থেকে 5 হয়ে যাওয়ার পরে 35 আইটেম নাম্বার 35-এ শুনানি হবে এবং তারপরেই 36, 37 শুরু হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরা যদি দ্রুত এই মামলাগুলি শুনানি হয়ে যায়, তাহলে আগামী আধ ঘন্টার মধ্যে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টরুমে পৌঁছে গিয়েছেন। তিনি কোর্টরুমে আইনজীবীদের সঙ্গে বসে রয়েছেন এবং তিনি কোন জায়গায় বসেছেন সেই জায়গাটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আইনজীবী চেয়ারে যদি বসতেন তিনি, তাহলে তাকে আরও কিছুটা আগে বসতে হতো। কিন্তু যেহেতু আগে অন্যান্য মামলাগুলির শুনানি আছে, সেহেতু প্রথমে পিছনের দিকে বসাটাই নিয়ম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপাতভাবে যে ছবি কোর্টরুম থেকে আমাদের কাছে এসছে, তাতে দেখা যাচ্ছে যে একদম শেষে তিনি বসে রয়েছেন, অর্থাৎ একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে তিনি বসে রয়েছেন। এই জায়গাটি বা এই আসনটি মূলত যারা পিটিশনার হন কিন্তু যারা সওয়াল করেন না, মূলত তারা সেখানে বসেন। স্বাভাবিকভাবেই এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি শুধুমাত্র উপস্থিত থাকবেন কোর্টে, নাকি তিনি নিজে সবাই এই কথা বারবার যে প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী সওয়াল করবেন কিনা। এখন যে পরিস্থিতি বা ছবির কথা তুমি বলছো, সেই পরিস্থিতি কোন জায়গায় পৌঁছলে কোনো পিটিশনার নিজে সওয়াল করতে পারেন? সেক্ষেত্রে কি বিচারপতির কোনো মন্তব্য, অর্থাৎ তার অনুমতির প্রয়োজন হয়? কি লাগে সেক্ষেত্রে, নিয়ম কি আছে? দেখো, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিক পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে, তাতে তিনি যদি উঠে নিজের মামলায় নিজে সওয়াল করতে চান, তাকে বাধা দেওয়ার কোনো আইনি জায়গা নেই। তার আইনের ডিগ্রি রয়েছে, তিনি আইনজীবী। কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র তালিকাভুক্ত আইনজীবী বা অ্যাডভোকেট অন রেকর্ডরাই সওয়াল করতে পারেন। কিন্তু অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ তুমি, আমি, যে কেউ, আমরাও সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারি যদি আমার নিজের মামলা হয়। এক্ষেত্রে একাধিক মামলা, প্রায় 20-র বেশি মামলা এই ইস্যুতে দায়ের হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফেও ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনের মামলা দায়ের হয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন তিনি ফাইল করেছেন এবং নিজের নামে ফাইল করেছেন। এই যে যখনই তিনি নিজের নামে ফাইল করেন, তখনই স্পষ্ট হয়ে যায় যে তিনি নিজে সওয়াল করার রাস্তাটা খোলা রাখছেন। কিন্তু আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে ঢুকছিলেন, আমাদের নজর ছিল তার দিকে, আমাদের নজর ছিল তার পোশাকের দিকে, তার শরীরী ভাষার দিকে। তিনি একেবারে সুপ্রিম কোর্টের আগের যে ট্রাফিক সিগন্যাল, সেখান থেকে পুলিশের যারা আধিকারিক বা পুলিশের যারা কর্মচারী, তাদের উদ্দেশ্যে তিনি নমস্কার করতে করতে ঢোকেন। কিন্তু তার গায়ে উকিলের কালো গাউন ছিল না। তিনি গলায় একটি কালো মাফলার পেঁচিয়ে রেখেছেন, তার গলায় একটি কালো মাফলার রয়েছে। স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা থেকে যাচ্ছে যে তিনি কি সওয়াল করবেন, কারণ আমরা যে ছবিটার জন্য অপেক্ষা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় উকিলের কালো গাউন পরে তিনি কোর্টে ঢুকছেন, তিনি কিন্তু সেই কালো গাউন পরে ঢোকেননি। কিন্তু যাবতীয় যা যা প্রশাসনিক ব্যবস্থাপনা, তাতে তার সওয়াল করার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। তিনি যদি উঠে দাঁড়িয়ে সওয়াল করতে চান, তাহলে প্রধান বিচারপতি তাকে বাধা দেবেন না, তাকে সওয়াল করার সুযোগ দেবেন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি, প্রতি মুহূর্তের আপডেট এবং কি কি নিয়ম বা কি সংস্থান রয়েছে একজন মামলাকারী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা থাকে না।
যদি নিজে উঠে দাঁড়িয়েও তিনি সওয়াল করতে চান তার মামলার বিষয় নিয়ে, তার আবেদনের বিষয় নিয়ে, সেটা তিনি করতে পারেন। এমন কোনো আইন নেই যে তিনি করতে পারবেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করবেন। যে জল্পনাটা তৈরি হয়েছে এই নিয়ে, সেই জল্পনা বা সম্ভাবনার জায়গাটা কিন্তু আছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে পৌঁছন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। করিডোর দিয়ে যখন হাঁটছেন, স্বাভাবিক বহু মানুষের একটা উৎসাহ থাকে, কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা, একটা বেনজির দৃশ্য, যার সাক্ষী থাকলেন সুপ্রিম কোর্টের কর্মচারীরা, আইনজীবীরা, আর গোটা দেশ সাক্ষী হয়ে থাকতে পারে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন। আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করবেন কি, সেই সম্ভাবনাটা এখন কতটা আরো জোরালো হচ্ছে সেটা জানার চেষ্টা করব। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দুটো ছবি দেখাচ্ছি, যখন মুখ্যমন্ত্রী নমস্কার করতে করতে করিডোর দিয়ে হাঁটছেন, আর একটা তুমি যেটা বলছিলে যে একদম পেছনের সারিতে মুখ্যমন্ত্রী বসে আছেন। এই জায়গাটা কাদের জন্য বরাদ্দ, কারা সাধারণত থাকেন, সেক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে কোনো মামলাকারী যদি সওয়াল করতে চান, সেই বিষয়টা নিয়ে আরো একবার যদি বল। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন তিনি কোর্টে প্রবেশ করছেন, তার কিছু পলিটিক্যাল লক্ষ্য ছিল, তার কিছু রাজনৈতিক লক্ষ্য ছিল। কি রাজনৈতিক লক্ষ্য? তা হচ্ছে বাংলার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে এসআইআর এর কারণে বাংলায় প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, সর্বস্তরের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক পরিবারে অনেকে মারা গিয়েছেন এবং তাদের জন্য লড়াই করছেন তিনি। এবং সেই লড়াইতে দেশের সর্বশেষ সাংবিধানিক পরিকাঠামোয় যেখানে পৌঁছানো সম্ভব, সেই জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন। তার আজকে সুপ্রিম কোর্টে প্রবেশ করা, সুপ্রিম কোর্টের করিডোর দিয়ে হেঁটে যাওয়া, শুভেচ্ছা বিনিময় করা, কোর্টরুমে তার বসে থাকার ছবি সেই রাজনৈতিক লক্ষ্য সাধন করে দিয়েছে। এর পরবর্তী বিষয় যে তিনি কোর্টে সওয়াল করতে পারবেন কিনা বা তিনি করবেন কিনা, তিনি করবেন কিনা তার জন্য আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই এই উত্তর পাওয়া সম্ভব। কিন্তু তার সওয়াল করার জন্য এই মুহূর্তে আর কোথাও কোনো বাধা নেই। কারণ কি? কারণ তিনি পিটিশন ফাইল করেছেন, তিনি পিটিশনার ইন পার্সন হিসেবে তিনি যে কোনো সময় তিনি সওয়াল করতে পারেন, তার জন্য আইনের কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। কিন্তু তিনি যে জায়গায় এই মুহূর্তে কোর্টরুমে বসে রয়েছেন, কোর্টরুমের নিয়ম অনুযায়ী একেবারে ফ্রন্ট সিট, যার মামলার শুনানি হচ্ছে তারা থাকেন ফ্রন্ট সিটে। এর পরবর্তী ক্ষেত্রে আইটেম নাম্বার অনুযায়ী বা তালিকা অনুযায়ী যাদের নাম্বার রয়েছেন ধাপে ধাপে তারা বসেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা কিছুটা পরের দিকে রয়েছে, সেক্ষেত্রে তিনি পিছনে বসে রয়েছেন, পরবর্তী ক্ষেত্রে তিনি সামনের সিটে এগিয়ে আসবেন, এটার মধ্যে কোথাও কোনো বাধা নেই। কিন্তু যদি তিনি বরাবর পিছনের দিকে সিটে বসে থাকেন, সেই সিট কিন্তু পিটিশনারদের সিট। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় থাকলে পরে তিনি সওয়াল করবেন কিনা কিছুটা প্রশ্ন সেক্ষেত্রে থেকে যাচ্ছে। যত মামলা এগোবে, অর্থাৎ এই মুহূর্তে 1 নম্বর আইটেম নাম্বার 1-এর শুনানি হচ্ছে, এর পরবর্তী ক্ষেত্রে আইটেম নাম্বার 2 হবে, আইটেম নাম্বার 1 থেকে আইটেম নাম্বার 5 পর্যন্ত টানা শুনানি হবে আজকে প্রধান বিচারপতির এজলাসের সিকোয়েন্স অনুযায়ী, এবং তার পরবর্তী ক্ষেত্রে আইটেম নাম্বার 35-এ শুনানি হবে, এবং তারপর শুরু হবে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। যখন ধাপে ধাপে এই মামলাগুলো এগোবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে সামনের সিটে বসেন কিনা তার উপরেই নির্ভর করবে আজ তিনি সওয়াল করবেন কিনা, সেই বিষয়টি ছবির থেকে আমাদের কাছে কিছুটা স্পষ্ট হতে পারে। তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। এবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি প্রয়োজন হলে সওয়াল করতে পারেন। 22 জনে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো।
আর এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আবেদন যেটা সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা আপনাদের জানাবো। তিনি বলছেন 2026-এর বিধানসভা নির্বাচনে 2025-এর ভোটার তালিকার ভিত্তিতে ভোট করা হোক। সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়েছে। তথ্যে অসঙ্গতির কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যেন কারো নাম বাদ না যায়। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই আবেদন বিষয়ে আরো জানাচ্ছেন। এই জ্যোতির্ময়, এই যে 25-এর তালিকা অনুযায়ী ভোট হোক, 26-এর তালিকা নয়, এই জায়গাটা যে আবেদন করা হয়েছে এটা কতটা গুরুত্ব বাড়িয়ে দেয় বা কতটা গুরুতর আবেদন হতে চলেছে একটু নির্বাচন কমিশনের প্রেক্ষিতটাও জানার চেষ্টা করব। দেখো, আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তাতে এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মামলার শুনানি কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে অ্যাপ্লিকেশন ফাইল করেছেন সেই অ্যাপ্লিকেশন ফাইলের ডেট সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট অনুযায়ী 28শে জানুয়ারি। তারপর আজ যখন শুনানি রয়েছে, অর্থাৎ আজ 4 ফেব্রুয়ারি যখন শুনানি রয়েছে, গতকাল রাতে তিনি আবার নতুন করে একটি ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। অর্থাৎ 28শে জানুয়ারির পর 3 ফেব্রুয়ারি নতুন করে একটি ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন ফাইল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ শুনানির ঠিক আগেই তিনি নতুন আবেদন করেছেন। কি আবেদন করেছেন তিনি আবেদন করেছেন যে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিক জাতীয় নির্বাচন কমিশনকে, যাতে ব্যাপক হারে পশ্চিমবঙ্গে ভোটারদের নাম বাদ দেওয়া না হয়। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তার এই ইন্টারলোকিউটরি পিটিশনে যে 14ই ফেব্রুয়ারি ফাইনাল রোল বেরোবে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই মুহূর্তে শুনানি চলছে তার মাত্র আর 4 দিন বাকি রয়েছে। এখনও পর্যন্ত প্রায় 60 লক্ষ মানুষের শুনানি বাকি। গত 19শে জানুয়ারি যখন শুনানি হয়েছে লাস্ট, সেই সময় সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকের উপযুক্ত শুনানি করতে হবে, উপযুক্ত সময় দিয়ে শুনানি করতে হবে এবং তারা যে শুনানিতে অংশগ্রহণ করেছেন তার জন্য অ্যাকনলেজমেন্ট রিসিট দিতে হবে। অর্থাৎ যার শুনানি করা হচ্ছে তিনিও যে স্যাটিসফাইড, তিনিও যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন তার একটি আইনি ডকুমেন্ট থাকবে। কিন্তু তারপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে নতুন করে যে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন ফাইল করেছেন তিনি বলছেন যে 60 লক্ষ মানুষের এখনও পর্যন্ত শুনানি বাকি রয়েছে, যা আগামী 4 দিনের মধ্যে করা সম্ভব নয়। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল রোল প্রকাশ হবে সেই ফাইনাল রোলে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে সাধারণ মানুষের ভোটাধিকার চলে যেতে পারে এবং সেই সংখ্যাটা প্রচুর সংখ্যক হতে পারে। তার এই আশঙ্কা থেকেই তিনি দাবি করেছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে যে ইলেকটোরাল রোলের ভিত্তিতে ভোট হয়েছে, 2025-এ যে ইলেকটোরাল রোল এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের হাতে রয়েছে তার ভিত্তিতেই 2026-এর বিধানসভা নির্বাচন হোক। এবং এর পাশাপাশি তিনি আগেই যে অভিযোগগুলি করেছেন সেই অভিযোগগুলোও কিন্তু এক্ষেত্রে থাকছে। অর্থাৎ কি সেই অভিযোগ? অবশ্যই যে কথা তিনি তার 6ষ্ঠ চিঠিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লিখেছেন। তোমায় থামাবো, সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট শুনানির আগে একটা নতুন আবেদন করেছেন। আপনি শুনেছেন যে 25-এর তালিকা ধরেই নির্বাচন হোক 26-এর, এটা তিনি আবেদন করেছেন। আপনার প্রতিক্রিয়া? বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে মৃত ভোটার, শিফটেড ভোটার এবং ডুপ্লিকেট ভোটার এবং তার সাথে বাংলাদেশ থেকে আসা তার যে তিনি যাদেরকে দুধেল গায়ে বলেন সেই তাদের ভোটের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় গোহারা হারবেন, 10 গোলে হারবেন। সেই জন্য উনি ওই ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট দিয়ে ভোট করাতে চাইছেন। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্দিষ্ট সময় পর পর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা, আর প্রতি বছরই কিছু রিভিশনের কাজ চলে, আপনারা সবাই জানেন। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন ইন্টেনসিভ রিভিশন করতেই থাকে নির্দিষ্ট সময় পর পর, কখনো সেটা কম বেশি হয়। এটা ভারতীয় নির্বাচন কমিশনের একটি বৈধ কাজ, যা তাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে বলা আছে। তো স্বাভাবিকভাবে কারণ মহামান্য আদালতের সামনে বিচারাধীন, আমি তো এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমি এটুকু যতদূর আমি আইন বুঝি, আমি আইন বিশেষজ্ঞ নই, যতটুকু বুঝি নির্বাচন কমিশন তার আওতার মধ্যে থেকে এই কাজটা করেছে। 2002-3-এও হয়েছিল। 2002-3-এ এর আগে পশ্চিমবঙ্গে যখন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লেফটকে ইস্তফা দেওয়া হতো, লেফট সরকারকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিমান্ড এবং একসময় ছিল, এখন তিনি তার জায়গা শিফট করেছেন। এটাই হচ্ছে পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর কাজে এক নয়।
ধন্যবাদ সুকান্ত বাবু, আপনার প্রতিক্রিয়ার জন্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য আপনারা শুনছিলেন, এবং জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধিও আরও কিছু জানাচ্ছিলেন। জ্যোতির্ময়, ঠিক এই যে রাজনৈতিক তরজার জায়গাটা তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ক্ষেত্রে, কিন্তু এটা তো একটা আশঙ্কা, যেটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রে, যদি বৈধ ভোটার তারা যদি তালিকায় না থাকেন, তাহলে ভোট দিতে না পারেন, সেটা তো সত্যি একটা আশঙ্কার জায়গা থাকবে সব দলের ক্ষেত্রে। দেখো, মুখ্যমন্ত্রী যে অ্যাপ্লিকেশন, যে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন গতকাল রাতে নতুন করে ফাইল করেছেন, সেখান থেকে যা যা তথ্য আসছে আমরা সে বিষয়ে আরও জানাবো। সেখানে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে 2002 সালের যে ইলেকটোরাল রোল, সেখানে যাদের নাম আছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদেরকে ডাকা হয়েছে, তাদের এই শুনানি বন্ধ করা হোক। সরাসরিভাবে তিনি শুনানি বন্ধ করার আবেদন জানিয়েছেন। তিনি কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন যে 2002-এর তালিকায় যাদের নাম রয়েছে এবং 2026-এ যারা প্রেজেন্ট রয়েছেন, তাদের শুধুমাত্র নামের কারণে, পদবীর কারণে বা অন্যান্য পারিবারিক কোনো তথ্যের গড়মিলের কারণে তাদেরকে তলব করা বন্ধ করা হোক, এবং তাদেরকে সুমোটো তাদের পারমিট দেওয়া হোক যে তাদের ভোটার তালিকায় নাম থাকবে। এবং তার পাশাপাশি তার আবেদন কি, এই পুরো কাজটা করার ক্ষেত্রে আধারকে মান্যতা দেওয়া হোক। তিনি তার অ্যাপ্লিকেশনে আবেদন করেছেন যে আধারকে মান্যতা দিয়েই 2002-এর তালিকায় যাদের নাম আছে এবং 2026-এ যারা প্রেজেন্ট আছে, তাদের অন্যান্য ছোটোখাটো ভুল ত্রুটিগুলি উপেক্ষা করে আধারের ভিত্তিতে তাদের ফাইনাল ইলেকটোরাল রোলে তাদের নাম তুলে দেওয়া হোক। এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আবেদন তিনি করেছেন, যে আবেদন তিনি জ্ঞানেশ কুমারকে লেখা 6ষ্ঠ চিঠিতে করেছেন। মাইক্রো অবজারভারদের কোনো 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাদের কাজে নিয়োগ করার কোনো আইনি সংস্থান নেই, এবং তাদের যে স্ট্যাটিউটারি পাওয়ার আছে, অর্থাৎ কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম ভোটার তালিকায় থাকবে না, সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিচ্ছেন। এই যে তাদের ক্ষমতা, এই ক্ষমতার আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন আবেদনে, এবং তিনি বলছেন যে তাদেরকে এই প্রক্রিয়া থেকে সরানো হোক। সুপ্রিম কোর্টের কাছে তিনি আবেদন করেছেন যে এ ব্যাপারে সুপ্রিম কোর্ট যেন নির্দেশ দেয়। আমরা জানি যে 19শে জানুয়ারি শেষ হিয়ারিং হয়েছিল, এবং সেই সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যাদের নাম রয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে যথাযথ সময় দিয়ে শুনানি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আর মাত্র 4 দিন বাকি রয়েছে। প্রায় 50 লক্ষ মানুষের, প্রায় 60 লক্ষ মানুষের শুনানি এখনো পর্যন্ত বাকি। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ হবে, আর এই 4 দিনের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের শুনানি করা কখনোই সম্ভব নয়। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মাটিতে ব্যাপক সংখ্যায় মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই মূল লক্ষ্য। স্বাভাবিকভাবে অত্যন্ত দ্রুত এক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন, এবং সেই কারণেই তার এই ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন। স্বাভাবিকভাবেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলার শুনানি হবে, তখন কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন বিচার্য হবে। সেক্ষেত্রে তার মুখ্যমন্ত্রী হিসেবে তার যে পলিটিক্যাল ওয়েটেজ, তা কখনোই প্রধান বিচারপতির কাছে মান্যতা পাবে না। আইনের দৃষ্টিভঙ্গি থেকে তিনি পুরো বিষয়টি বিচার করবেন। এবার আমাদের নির্ভর করতে হবে শুনানির দিকে তাকিয়ে, যে এই আবেদনের প্রেক্ষিতে প্রতি মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতি মুহূর্তের আপডেট এবং বেশ কিছু আপডেট জ্যোতির্ময় আমাদের এই মুহূর্তে দিয়েছে। আমরা প্রতিক্রিয়াও নিচ্ছি। কলতান দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বাম নেতা। কলতান, মুখ্যমন্ত্রীর একটা নতুন আবেদন তিনি করেছেন যে 25-এর তালিকা অনুযায়ী বিধানসভা নির্বাচন হোক 26-এর। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইব, আপনার কি সহমত মুখ্যমন্ত্রীর এই আর্জিতে? 25-এর তালিকায় ভোট হবে মানে যে 58 লাখ নাম বাদ পড়েছে, মৃত মানুষ বা থাকেন না এরকম, তাদের নামের তালিকায় ভোট হবে? মানে সেই ভোটগুলো তৃণমূল দুপুরবেলা গিয়ে দিয়ে দেবে? আমাদের ঠাকুরদা ঠাকুমা যারা মারা গিয়েছেন তাদের ভোট তৃণমূল দিয়ে দেবে? 25-এর ভোটার তালিকায় ভোট হলে এই যে নতুন প্রজন্মের যারা নাম তুললেন, তারা সুযোগ পাবেন না কেন ভোটের ক্ষেত্রে? সবসময় ভোটার তালিকা আপডেটেড ভোটার লিস্টের মধ্যেই হয়, আমরা জানি। হঠাৎ করে অতীতে চলে যাওয়া মানে ওই যে 58 লাখ সংখ্যা বাদ পড়ে গিয়েছে, যেগুলো অতীতে নির্বাচনে তৃণমূলকে দুপুরবেলা করে বাড়তি সুবিধা দিয়ে দিত, খানিক বাড়তি ভোট দিয়ে দিত বুথ দখল করে, সেই সুযোগটা হয়তো উনি নিতে চাইছেন। এটা একেবারে মানে হওয়া উচিত নয়, এবং এই ঘটনা প্রমাণ করছে যে ওই মৃত মানুষের ভোটের ওপর আসলে তৃণমূল কতখানি নির্ভরশীল ছিল। ধন্যবাদ কলতান।
সুপ্রিম কোর্টে আজ নিজেই সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূল কংগ্রেসে। জনগণের আইনজীবী বনাম শয়তানের আইনজীবী, কালো গাউন পরা প্রতীকী ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে করিডর দিয়ে হাঁটছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং পরে দেখা যায় তিনি যেখানে কোর্টরুমে বসে আছেন, পিটিশনাররা যেখানে বসেন অর্থাৎ মামলাকারী যেখানে বসেন সেখানে, এবং ক্রম অনুযায়ী মামলার যে ক্রম থাকে একের পর এক, তার ভিত্তিতেই এখানে মামলাকারীরা বসেন। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকেই একটা বিষয় যেটা সামনে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যদি সওয়াল করা থাকে তাহলে কিন্তু কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কালো কোট পরে দেখছি না, কিন্তু তিনি সওয়াল করতে পারেন মামলাকারী হিসেবে, এবং সেক্ষেত্রে কোনো বাধা নেই, বা আইন বা নিয়মে কোনো বাধা নেই। আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। দিল্লিতে অনেকবার গেছেন উনি, তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে, তো সময় এসে গেছে। উনি অনেক কিছুই করেন ওনার জীবনে, দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। আমার মনে হয় ওটা দেখে নিচ্ছেন, আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তানি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি।